শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের পার্ট 4 এর মধ্যে আছে হচ্ছে পদের ব্যক্তার্থ এবং জাতার্থ। তো অধিকাংশ পদেরই দুটি দিক আছে, একটি হচ্ছে সংখ্যার দিক আর একটি হচ্ছে গুণের দিক। তো সংখ্যার দিক যেটি সেটাকে বলা হয় পদের ব্যক্তার্থ, আর গুণের দিক যেটি সেটাকে বলা হয় পদের জাতার্থ। অর্থাৎ অধিকাংশ পদের কয়টি দিক আছে? দুইটি দিক, একটি হচ্ছে সংখ্যার দিক আর একটি হচ্ছে গুণের দিক। তো সংখ্যার দিকটাকে বলা হয় ওই পদের ব্যক্তার্থ আর গুণের দিকটাকে বলা হয় জাতার্থ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? অধিকাংশ পদের কয়টি দিক আছে? দুইটি দিক, একটি হচ্ছে সংখ্যার দিক আর একটি হচ্ছে গুণের দিক। সংখ্যার দিক যেটা সেটাকে বলা হয় ব্যক্তার্থ। সংখ্যার দিক ব্যক্তার্থ আর গুণের দিক যেটি সেটাকে বলা হয় জাতার্থ। তাহলে ব্যক্তার্থ এবং জাতার্থ, ব্যক্তার্থটা কি এবং জাতার্থটা কি, তাহলে আমরা এখন এটা জানব। ব্যক্তার্থ হচ্ছে কোন পদ একই অর্থে যদি কোনো ব্যক্তি বা বস্তুর উপর আরোপিত হয় বা প্রযোজ্য হয়, সকলের উপর আরোপিত হয়, তখন তাকে বলা হবে ওই পদের ব্যক্তার্থ। কোনো পদের ব্যক্তার্থ হবে ওই একই অর্থে সকলের উপর যদি আরোপিত হয়, তখন সেটাকে বলা হবে ওই পদের ব্যক্তার্থ। যেমন মানুষ একটি পদ, তো মানুষ এই পদটির ব্যক্তার্থ কি হবে? সকল মানুষ। কেন সকল মানুষ হবে? কারণ হচ্ছে এই সকল মানুষকে আমরা যখন বলবো তখন সেটি হবে অতীতকালে যত মানুষ ছিল, বর্তমানে যত মানুষ আছে এবং ভবিষ্যতে যত মানুষ আসবে, সব মানুষকে বোঝানো হচ্ছে। সুতরাং মানুষ বলতে সকল মানুষ যখন আমরা বলবো তখন মানুষ পদের ব্যক্তার্থ হবে। সকল সংখ্যাটি কি? সকলের মাধ্যমে কি সংখ্যা বোঝানো হচ্ছে? সংখ্যা না, সংখ্যা বা পরিমাণ। তাহলে সংখ্যা বা পরিমাণ যখন বোঝানো হবে তখন সেটাকে বলা হবে ওই পদের ব্যক্তার্থ। এখন মানুষ হতে পারে বই, যেমন বইয়ের হতে পারে বইয়ের ব্যক্তার্থ হবে কি? সকল বই। শুধুমাত্র সাহিত্যের বই বা গল্পের বই না, সকল বই যখন বলবো তখন সব ধরনের বইকে বোঝানো হবে। তাহলে ব্যক্তার্থ বলতে বোঝানো হচ্ছে কি? যখন একই অর্থে কোনো ব্যক্তি বা বস্তুর উপর দিকে আরোপ করা যায় বা প্রযোজ্য হয়, তখন তাকে বলা হবে ওই পদের ব্যক্তার্থ। তাহলে আমরা কি বুঝতে পারলাম ব্যক্তার্থটা কি জিনিস? ব্যক্তার্থ হচ্ছে প্রথমত আমরা জানলাম একটি অধিকাংশ পদের কয়টি দিক থাকে? দুটি দিক থাকে, একটা হচ্ছে সংখ্যার দিক আর একটা হচ্ছে গুণের দিক। সংখ্যার দিকটাকে বলা হয় ওই পদের ব্যক্তার্থ। সংখ্যার দিক মানে কি? সংখ্যা বলতে গণনা করা যাবে এরকম। হ্যাঁ, যেমন মানুষ একটি পদ, সেই মানুষ পদটিকে যখন আমরা সকল বলবো তখন কি? সকল বলাতে আমাদের অতীতকালে যত মানুষ ছিল, বর্তমানে যত মানুষ আছে এবং ভবিষ্যতে যত মানুষ আসবে, হ্যাঁ, সব মানুষকে এখানে বোঝানো হচ্ছে। সুতরাং এখানে সংখ্যাগত দিকটা চলে এসছে। তাহলে আমরা ব্যক্তার্থ বলতে আমাদের বুঝতে হবে সংখ্যার দিকটাকে যখন বোঝানো হবে তখন সেটা হবে ওই পদের ব্যক্তার্থ। তাহলে এটা আমাদের বোঝার ক্ষেত্রে আর কোনো সমস্যার কথা না। এখন আমাদের ব্যক্তার্থ যেহেতু হয়ে গেল, আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে জাতার্থটা। জাতার্থটা কি বললাম আগে? জাতার্থ হচ্ছে কোন পদের গুণের দিক। গুণ হবে ওই পদের সাধারণ এবং আবশ্যিক গুণকে বোঝানো হবে। হ্যাঁ, কোন একটি পদের যখন সাধারণ এবং আবশ্যিক গুণকে বোঝানো হয় তখন তাকে ওই পদের জাতার্থ বলা হবে। জাতার্থ। তো মানুষের প্রাণী হিসেবে মানুষ তো এক প্রকার প্রাণী, আমরা জানি। প্রাণী হিসেবে তার জীববৃত্তি মানুষের আছে। হ্যাঁ, জীববৃত্তি আছে, সকল প্রাণীর জীবন আছে। তো মানুষের তাহলে কয়টি গুণ আছে?
মানুষের দুটি গুণ আছে, একটা হচ্ছে জীববৃত্তি এবং ও বুদ্ধিবৃত্তি। এই দুটি বুদ্ধিবৃত্তি না থাকলে মানুষ, জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি না থাকলে মানুষকে মানুষ বলা যাবে না। হ্যাঁ, তাহলে মানুষ হওয়ার জন্য যে দুটি এসেনশিয়াল গুণ, আবশ্যিক গুণ, সেই দুটি গুণ হচ্ছে কি, একটি হচ্ছে জীববৃত্তি এবং আরেকটি হচ্ছে বুদ্ধিবৃত্তি। মানুষ এছাড়াও আরো অন্যান্য গুণ আছে, যেমন মানুষ হাস্যপ্রিয় প্রাণী, মানুষের বিবেক আছে, এই ধরনের আরো অনেক গুণ আছে। কিন্তু বিষয়টা হচ্ছে মূল যে দুটি গুণ সেটি হচ্ছে বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি। যে দুটি গুণের কারণে মানুষকে মানুষ বলা যায়। তাহলে তাহলে জাতত্ব বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে মানুষের সাধারণ এবং আবশ্যিক গুণ বা গুণাবলীকে বোঝানো হয়, তখন সেটা হবে ওই পদের জাতত্ব। তাহলে আমরা পদের ব্যক্তার্থ এবং জাতত্ব সম্পর্কে যেটুকু জানলাম, সেটা কি জানলাম? ব্যক্তার্থটা হচ্ছে সংখ্যার দিক আর জাতত্ব হচ্ছে গুণের দিক। একটাকে সংখ্যাকে বোঝানো হবে, সংখ্যাকে যখন বোঝাবে তখন সেটা হবে ওই পদের ব্যক্তার্থ, আর সাধারণ এবং আবশ্যিক গুণকে যখন বোঝানো হবে তখন সেটা হবে ওই পদের জাতত্ব। তাহলে ব্যক্তার্থ এবং জাতত্বটা কি আমরা বুঝতে পারলাম। একটা হচ্ছে সংখ্যার দিক আর একটা হচ্ছে গুণের দিক, দুটি বিষয়। এখন আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে পদের ব্যক্তার্থ জাতত্বের মধ্যে একটি সম্পর্ক আছে। সম্পর্ক শব্দটির মধ্যে একটা মজার বিষয় আছে, এটার মধ্যে মজা আছে। সম্পর্ক বলতে আমরা বুঝি এটার মধ্যে, যেমন বাস্তব জীবনেও দেখা যায় সম্পর্ক শব্দটা আমি বলিনি। সম্পর্ক মানেই হচ্ছে কি, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আছে, বাবা মার মধ্যে সম্পর্ক আছে, ভাই বোনের মধ্যে সম্পর্ক আছে। তাহলে সম্পর্কটা কিন্তু এটা আসলে মজার জিনিস। এখন তোমরা হয়তো মনে করতে পারো যে যুক্তিবিদ্যার মধ্যে সম্পর্কের মধ্যে আবার কি মজা আছে। অবশ্যই মজা আছে, মজাটা বললেই তখন বুঝবা যে আসলে এত মজা। যুক্তিবিদ্যায় ব্যক্তার্থ জাতত্বের সম্পর্ক, ব্যক্তার্থ ও জাতত্বের সম্পর্ক। এখন এটার মধ্যে কি সম্পর্ক আছে? ব্যক্তার্থ জাতত্বের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধি ঘটে। বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধি ঘটে। বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধি ঘটে ব্যক্তার্থ এবং জাতত্বের মধ্যে বিপরীত ভাবে হ্রাস বৃদ্ধি ঘটে। কিভাবে ঘটে এখন আমরা এই বিষয়টা বলবো। ব্যক্তার্থের দিক থেকে যদি আমরা বলি, পদের ব্যক্তার্থ যদি বৃদ্ধি পায় তাহলে জাতত্ব বাড়বে। পদের ব্যক্তার্থ যদি বৃদ্ধি পায় তাহলে জাতত্বটা কি হবে? ব্যক্তার্থের দিক থেকে যদি আমরা বলি, পদের ব্যক্তার্থ বৃদ্ধি পেলে জাতত্ব হ্রাস পায়। অর্থাৎ কি, পদের ব্যক্তার্থটা যখন বাড়বে, বৃদ্ধি মানে কি বাড়ে, হ্রাস মানে কি কমে। পদের ব্যক্তার্থটা যদি বাড়ে তাহলে জাতত্বটা কমবে। আবার পদের ব্যক্তার্থ হ্রাস পেলে জাতত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ সহজ ভাষায় মনে রাখার জন্য যেটা মনে রাখতে হবে, পদের ব্যক্তার্থ জাতত্বের মধ্যে যে সম্পর্কের কথা বললাম, মজার সম্পর্কটা, সেটা হচ্ছে একটা যখন বাড়বে আর একটা কমবে, একটা যখন বাড়বে আর একটা কমবে, একটা যখন কমবে আর একটা বাড়বে। তাহলে এটা কঠিন কোনো বিষয় না যেটা মনে রাখার জন্য। একটি যখন বাড়বে আর একটি কমবে, এই কথাটা মনে রাখতে হবে। তো এখানে কি, এখানে হচ্ছে দুইটা জিনিস আছে, একটা হলো ব্যক্তার্থ আর একটা হলো জাতত্ব। তাহলে ব্যক্তার্থ যদি বাড়ে তাহলে জাতত্ব কমবে, আর জাতত্ব যদি বাড়ে তাহলে ব্যক্তার্থ কমবে। তাহলে ব্যক্তার্থের দিক থেকে পদের ব্যক্তার্থ বৃদ্ধি পেলে জাতত্ব হ্রাস পায়, পদের ব্যক্তার্থ হ্রাস পেলে জাতত্ব বৃদ্ধি পায়, বিপরীতভাবে। এখন আমরা যদি আবার জাতত্বের দিক থেকে বলি,
জাতত্বের দিক থেকে যদি বলি, পদের জাতত্ব হ্রাস বৃদ্ধি পেলে, যদি জাতত্ব বৃদ্ধি পেলে ব্যক্তাত্ব হ্রাস পায়। আবার পদের জাতত্ব হ্রাস পেলে ব্যক্তাত্ব বৃদ্ধি পায়। একই জিনিস একটা যখন বাড়বে আরটা কমবে, একটা যখন কমবে আরটা বাড়বে। তাহলে এটা মনে রাখা কঠিন কোনো বিষয় না। তো এটা ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো, একদম যখন কিভাবে বাড়ে কমে এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করবো। সৎ মানুষের ব্যক্তাত্ব কি? সকল সৎ মানুষ সকল সৎ মানুষ। তাহলে সৎ মানুষের তুলনায় কম না বেশি? মানুষের তুলনায় সৎ মানুষের সংখ্যা কম। সৎ মানুষের চেয়ে কম হবে। সৎ মানুষ কম হবে না? কম হবে। তাহলে এই সৎ মানুষের গুণ কি আছে? গুণ হলো সততা, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সততা। মানুষের যেহেতু জীববৃত্তিও আছে, বুদ্ধিবৃত্তিও আছে এবং একটা বাড়তি গুণ আছে, সেটা হলো সততা। এটা হলো জাতত্ব, লিখে রাখলাম ছোট করে। আর এটা কি? এটা হলো ব্যক্তাত্ব। এখন আসো আমরা সৎ মানুষ থেকে যদি মানুষের দিকে যাই, তাহলে মানুষের সব মানুষ, তাহলে সৎ মানুষের তুলনায় মানুষের সংখ্যা বেশি এখানে। তাহলে এর চেয়ে ব্যক্তাত্ব বেড়ে গেল। এর ব্যক্তাত্ব কি হলো? বেড়ে গেল। তাহলে মানুষের তুলনায় ব্যক্তাত্ব সৎ মানুষের বেশি। তাহলে সব মানুষের গুণ কি আছে? দুইটা গুণ, একটা হলো জীববৃত্তি আর একটা হলো বুদ্ধিবৃত্তি। মানুষ থেকে আমরা যখন শুধুমাত্র প্রাণীর মধ্যে যাব, সকল প্রাণী, দেখো তাহলে সকল প্রাণীর ব্যক্তাত্ব কি? ব্যক্তাত্ব আরো বেশি। কেন বেশি? প্রাণীর মধ্যে কি আছে? মানুষ ছাড়াও অন্যান্য প্রাণী আছে, অনেক ধরনের প্রাণী আছে, গরু, হাতি, ঘোড়া, মহিষ, দুনিয়াতে যত প্রাণী আছে সকল প্রাণীকে বোঝানো হচ্ছে একই সাথে। তাহলে মানুষ এক প্রকার প্রাণী। তাহলে সংখ্যাটা বেশি কার? প্রাণীর সংখ্যাটা বেশি। তাহলে এর জাতত্বটা কি? শুধুমাত্র জীববৃত্তি, জীবের কি আছে? শুধুমাত্র জীববৃত্তি। এখন দেখো বলছে ব্যক্তাত্ব যদি বাড়ে তাহলে জাতত্ব কমে। কিভাবে কমলো দেখো, সকল সৎ মানুষের ব্যক্তাত্ব হচ্ছে কম মানুষের ব্যক্তাত্বের তুলনায়, অর্থাৎ মানুষের তুলনায় সৎ মানুষ কম। তাহলে এর জাতত্ব কি? বেশি, সততা গুণটা বেশি, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি প্লাস সততা। এখন ব্যক্তাত্ব যখন বাড়ে জাতত্ব কমে। ব্যক্তাত্ব সৎ মানুষ থেকে যখন আমরা সব মানুষে যাব, তাহলে কি হবে? সকল সৎ মানুষ থেকে মানুষে গেলে এর ব্যক্তাত্ব কমবে, অর্থাৎ ব্যক্তাত্ব বাড়বে, জাতত্ব কমবে। তাহলে এখানে জাতত্ব ছিল 3টা গুণ, এখানে যখন ব্যক্তাত্ব বেড়ে গেল জাতত্ব কমে গেল, জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি চলে গেল, একটা কমে গেল। এখন ব্যক্তাত্বকে যদি আমরা আরো বাড়াই, সকল প্রাণীতে যাই, তখন কি হবে? তখন প্রাণীর সংখ্যা মানুষ, গরু, ঘোড়া, সৎ মানুষের তুলনায় অনেক বেশি প্রাণী, কারণ অন্যান্য প্রাণীও আছে প্রাণী। সুতরাং ব্যক্তাত্বকে যখন বেড়ে গেল প্রাণীর, তখন জাতত্ব কমবে। কমছে কি? শুধুমাত্র জীববৃত্তি। তাহলে দেখো ব্যক্তাত্ব যখন বাড়ে জাতত্ব কমে, ব্যক্তাত্ব যখন বাড়ে জাতত্ব কমে। এখন জাতত্বের দিক থেকে আমরা বলতে পারবো, জাতত্বের দিক থেকে যদি বলি একইভাবে, জাতত্ব, জীববৃত্তি
জীববৃত্তি কার? জীববৃত্তি শুধুমাত্র জীববৃত্তি আছে সকল প্রাণী। জাতক জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি জাতকের দিক থেকে। আগে আমি বললাম ব্যক্তার্থের দিক থেকে, এখন বলছি জাতকের দিক থেকে। কথা একটা একটু ঘুরে বললেই হয়ে যাবে। এখন জীববৃত্তি যদি হয় তাহলে সকল প্রাণী হয়, আবার জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি হলে তখন কি হবে? মানুষ হবে। আচ্ছা, তারপরে যদি আমরা যাই সৎ মানুষের দিকে, হ্যাঁ, জীববৃত্তি বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি বুদ্ধিবৃত্তি ও সততা, তাহলে কাদের? সৎ মানুষ, সকল সৎ মানুষ। এখন আসো আমি জাতকদের দিক থেকে যদি বলি তাহলে কি হবে? জীববৃত্তি। জীববৃত্তি কাদের? জীববৃত্তি এখানে খেয়াল করো, জীববৃত্তি যাদের আছে তাদেরকে বলা হয় কি? প্রাণী। তাহলে জীববৃত্তি সংখ্যাটা বেশি। জীববৃত্তি দেখে যদি আমি জাতক যদি বাড়াই তাহলে ব্যক্তার্থ কমবে, সংখ্যা কমবে। জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি কাদের আছে? মানুষের। তাহলে সকল প্রাণীর তুলনায় মানুষের সংখ্যা কম, তাহলে এটা যখন বাড়বে তখন এটা কমবে। তাহলে বুদ্ধিবৃত্তি জীববৃত্তি এবং সততা এটা যখন কি ওটা থেকে বাড়লো তাহলে জাতত্ব বেড়ে গেছে। জাতত্ব যখন বাড়বে তাহলে ব্যক্তার্থ কমবে। সকল মানুষ থেকে সকল সৎ মানুষ তুলনামূলক কম, সকল প্রাণী থেকে মানুষ কম, মানুষ থেকে সৎ মানুষের সংখ্যাটা কম। তাহলে জীববৃত্তি যখন বাড়বে তখন ব্যক্তার্থটা কমবে, জাতত্ব যখন বাড়বে ব্যক্তার্থ তখন কমবে। তাহলে মূল বক্তব্য হচ্ছে একটা জিনিস যে একটা যখন বাড়বে আরেকটা কমবে, একটা যখন কমবে আরেকটা বাড়বে। কি একটা এখানে কি? একটা হলো ব্যক্তার্থ, একটা হলো জাতত্ব, এই দুটি বিষয়। তাহলে ব্যক্তার্থ এবং জাতত্বের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যক্তার্থ এবং জাতত্বের হ্রাস বৃদ্ধি। হ্রাস বৃদ্ধিটা কি? একটি যখন বাড়ে আরেকটি কমে, একটি যখন কমে আরেকটি বাড়ে। সুতরাং আজকের এই বক্তব্যটা এখানেই আমরা শেষ করতে চাই। তো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়ে যদি শুধুমাত্র মনে রাখতে পারো যে ব্যক্তার্থটা কি, জাতত্বটা কি, এবং এই ব্যক্তার্থ জাতত্বের মধ্যে যে সম্পর্কটা কি, সম্পর্কটা হচ্ছে বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধি ঘটে। হ্যাঁ, এই ধরনের তাহলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন, যে কোনোভাবেই আসুক, তাহলে উত্তর দেওয়া সম্ভব। ব্যক্তার্থ এবং জাতত্বের সম্পর্কটা যদি আমরা মনে রাখতে পারি তাইলে হোক। মনে রাখার কোনো বিষয় না, একটা বাড়লে একটা কমে, একটা কমলে একটা বাড়ে, এই আর কিছু। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। আজকের জন্য এখানেই শেষ। সামনে